হ্যালো এভরিওয়ান, আজ আমরা পড়ব ইলেকট্রনের চার্জ নির্ণয়। বিগত ক্লাসে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অর্থাৎ মৌলকণিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এর মধ্যে ইলেকট্রনের চার্জ, ভর, প্রোটনের চার্জ, ভর এগুলো আমরা উপস্থাপন করেছিলাম। তা আজ আমরা ইলেকট্রনের চার্জ এবং ভর কী করে নির্ণয় করতে হয় এটা দেখব। তা ইলেকট্রনের চার্জ এবং ভর নির্ণয়, বিশেষ করে চার্জ নির্ণয়ের জন্য এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফ্যারাডে। অর্থাৎ ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের মাধ্যমে আমরা শিখব কি করে ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে হয়। তা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে যেহেতু আমাদের তড়িৎ বিশ্লেষণ বিষয়টা গুরুত্বপূর্ণ, এই অংশ থেকে আমরা শিখব। তা আমরা প্রাথমিকভাবে একটু দেখে নিই যে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। ম্যাগনেসিয়াম অক্সাইড, তা আমরা জানি এটা একটা আয়নিক যৌগ, একটা আয়নিক পদার্থ বা আয়নিক যৌগ। আয়নিক যৌগগুলো প্লাস বা মাইনাস অর্থাৎ অ্যানোয়েড এবং ক্যাটায়ন আকারে থাকে, কিন্তু আমরা লেখার সুবিধার জন্য এ আকারে লিখি। কিন্তু অরিজিনালি এর ভেতরের যে কাজটা, ভেতরে ওরা দুজন যেভাবে আসে সেটা হচ্ছে এভাবে, 2+ অক্সিজেন 2-, ওরা ভেতরে ঠিক এভাবে আছে। কিন্তু আমাদের লেখার সুবিধার জন্য আমরা বিষয়টাকে এভাবে উপস্থাপন করি, কিন্তু অরিজিনালি এটাও যে জিনিস এটাও একই জিনিস। ওরই ভেতরের রূপটা হচ্ছে এরকম, ওরা দুজন এরকমভাবে পাশাপাশি আছে। এখন তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ বিদ্যুৎ দিয়ে আমরা এটাকে কি করব, বিশ্লেষণ করে এর উপাদানে পৃথক করে ফেলবো। অর্থাৎ এটা একটা কি বিশ্লেষণ পদার্থ, বিশ্লেষিত পদার্থ। আচ্ছা, এই বিশ্লেষিত পদার্থ আমরা নিছি সেটা হচ্ছে কি একটা ম্যাগনেসিয়াম অক্সাইড নিছি। এখন এই বিশ্লেষিত পদার্থের মধ্যে আমরা কি করব, বিদ্যুৎ দেব। দেখো, যদি আমরা এর মধ্যে বিদ্যুৎ দিই তাহলে বিদ্যুৎ দিলে কি হবে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু অর্থাৎ পরমাণুতে পরিণত হবে, এবং অক্সিজেন কি করবে, সেও দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা এই বিশ্লেষিত পদার্থ, এটাকে তড়িৎ বিশ্লেষিত পদার্থ বলা যাচ্ছে। তড়িৎ বিশ্লেষিত পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড, এর মাঝে যদি বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দিলে ম্যাগনেসিয়াম অক্সাইড ভেঙে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এই দুইটা উপাদানে ভাগ হয়ে যাবে। উপাদান। তো দেখো, আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ ম্যাগনেসিয়াম নিচ্ছি, তার ভিতরে বিদ্যুৎ চালনা করলাম, করে কি করলাম, ম্যাগনেসিয়াম অক্সাইডকে তার উপাদানে পৃথক করে ফেললাম। এ একটা উপাদান, এ আরেকটা উপাদান, দুইটা উপাদান পেলাম। তাহলে দেখো, আমরা সংজ্ঞাটা ঠিক এভাবে বলতে পারি, বিদ্যুৎ দিয়ে তড়িৎ বিশ্লেষক পদার্থের আয়নগুলোকে তাদের উপাদানে বিশ্লেষণ করাকে তড়িৎ বিশ্লেষণ বলে। অর্থাৎ ঠিক এভাবে, বিদ্যুৎ দিয়ে তড়িৎ বিশ্লেষণ পদার্থের উপাদানগুলোকে পদার্থের আয়নগুলোকে তাদের উপাদানে পৃথক করাকে তড়িৎ বিশ্লেষণ বলে।
তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণ পার্টটা আমরা একটু শিখে নিলাম যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে বিদ্যুৎ সেখানে প্রয়োগ করা হয়। বিদ্যুৎ প্রয়োগ করে যে পদার্থের উপর প্রয়োগ করা হবে সেই পদার্থের আয়নগুলো ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে উপাদানে বের হয়ে যাবে বা পৃথক হয়ে যাবে। অর্থাৎ আমি বিদ্যুৎ দিয়ে সেই পদার্থের মধ্যে যদি বিদ্যুৎ দিই তাহলে বুঝতে পারবো যে পদার্থের মধ্যে কোন উপাদানগুলো ছিল, কোন মৌলগুলো ছিল বা কোন পরমাণুগুলো ছিল সেটা আমি বের করে আনতে পারবো। তো এই প্রসেসটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রসেস, এবং এই প্রসেসটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফ্যারাডে। অর্থাৎ বিদ্যুৎ দিয়ে তড়িৎ বিশ্লেষণ পদার্থের আয়নগুলোকে তাদের উপাদানে পৃথক করাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবং ঠিক এরকম একটা প্রসেস ব্যবহার করে আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করব। দেখো ওকে, আমরা একটা ব্যাটারি যুক্ত করলাম, এটা অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস, অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস। তাই এখানে দেখো, এখানে একটা কোষ, এই অংশটা একটা কোষ, এই অংশ একটা কোষ, দুইটা কোষ যখন এক জায়গায় করা হয়েছে তখন তৈরি হয়েছে কি একটা ব্যাটারি। অর্থাৎ একাধিক কোষের সমন্বয়ে ব্যাটারি তৈরি করা হয়। তোমার নর্মালি তোমাদের বাসা বাড়িতে যে ব্যাটারিগুলো দেখবা তার মধ্যে দেখবা কিন্তু অনেকগুলো সেলের সমন্বয়ে কি হয়েছে একটা ব্যাটারি তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমি এর মধ্যে মনে করি সিলভার নাইট্রেট যোগ করলাম, যোগ করলে কি হবে? সিলভার প্লাস NO3 মাইনাস, এরকম হবে। আচ্ছা, এটা যদি হয়, এখন এখানে যদি আমি বিদ্যুৎ চালনা করি, বিদ্যুৎ চালনা করলে এই সিলভার আয়নগুলো দ্রবণের মধ্যে ভেঙে আছে। আচ্ছা, ভাঙার পরে সিলভার চাচ্ছে কি, সে প্লাস অবস্থায় আছে, সে চাচ্ছে যে আমি কোথাও থেকে ইলেকট্রন গ্রহণ করি। তখন সে এখান থেকে খুঁজবে যে কোথায় ইলেকট্রন আছে। দেখা যাচ্ছে যে ক্যাথোড মাইনাস, অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন আছে। তখন সিলভার কি করবে, তার পরমাণু হিসেবে, অর্থাৎ এটা কিন্তু অস্থিতিশীল অবস্থা, সে সুস্থিতি না, কারণ আয়নগুলো হচ্ছে তার স্থিতিশীল অবস্থা না, অর্থাৎ সে সুস্থিতি না, সে সুস্থিতি অর্জন করতে চাচ্ছে। পৃথিবীর সব কিছুই কিন্তু সুস্থিতি অর্জন করতে চায়, সে মানুষের থেকে শুরু করে পৃথিবীর যে কেউ হোক। তাই এই আয়নগুলো চাচ্ছে যে আমি সুস্থিতি অর্জন করি। তার এই সুস্থিতি অবস্থা থেকে, অস্থিতিশীল অবস্থা থেকে সুস্থিতি অর্জন করতে সে খুঁজতেছে যে কেউ আমাকে ইলেকট্রন দেখ, আমি ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হই এবং আমি সুস্থিতি অর্জন করি। তখন কি করবে, সে এখানে এসে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ই মাইনাস, ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। প্লাস দিয়েছে কেন, যোগ হচ্ছে, সিলভার ইলেকট্রন যোগ করে এখানে আসতেছে। আর এটা কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। ও চাচ্ছে যে আমার কাছ থেকে কেউ ইলেকট্রন নিয়ে নেক, তাহলে ও এদিকে আসবে প্লাসের কাছে। আমাদের এই অংশটা ফ্যাক্টর না, আমাদের দরকার হচ্ছে এই অংশটা। তো সিলভার কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। দেখো, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, সিলভার পরমাণু হবে। কয়টা ইলেকট্রন, এক মোল ইলেকট্রন। তোমাদের আরেকটু কথা একটু বলি, যদি মনে করে এটা হয় এক মোল, যদি এইটাও হয় এটাও এক মোল, এইটা এক মোল, এইটা এক মোল, এটাও এক মোল। অর্থাৎ অণু হোক, পরমাণু হোক বা আয়ন হোক, সেটা যদি একটা থাকে তাহলে এক মোল, অর্থাৎ তাদের নাম হয়। যেমন সালফিউরিক অ্যাসিড একটা নাম, যদি এখানে 2 থাকতো, 2 সালফিউরিক অ্যাসিড, তাহলে 2 মোল। পানি, এটা হচ্ছে শুধু পানি, একটা নাম পানি, এটা 1 মোল। যদি বলতো 2 পানি 2 মোল, 5 পানি 5 মোল। সুতরাং এখানে যেহেতু একটা ইলেকট্রন, এটাও 1 মোল। এটা একটা সিলভার আয়ন, এটাও 1 মোল। এটা সিলভার পরমাণু, এটাও কিন্তু 1 মোল।
তাহলে 1 মোল যদি হয় তাহলে 1 মোল আমরা লিখতে পারি 1 মোল সিলভার, এটা তো ধাতু, ধাতু বলা যায়, পরমাণু বলা যাচ্ছে, এখানে পরমাণু বলি। 1 মোল সিলভার পরমাণু পেতে 1 মোল ইলেকট্রন দরকার হয়, 1 মোল ইলেকট্রন দরকার হয়। আবার কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, এটা বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করা, যে 1 মোল যে কোনো 1 মোল বলতে একটা ইলেকট্রন ফ্যাক্টর থাকবে সেখানে, অর্থাৎ 1 যদি ইলেকট্রন হতে হবে, একটি ইলেকট্রন পাওয়ার জন্য আমাদের বিদ্যুৎ দরকার হয় কত? 1 মোল সিলভার পরমাণু পেতে 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এখানে আমরা সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু পেতে আমাদের 1 মোল কি দরকার হচ্ছে? ইলেকট্রন দরকার হয়েছে। একটা ইলেকট্রন যোগ করলে এই ঘটনাটা ঘটছে, ওকে। কিন্তু বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করে বলছে যে 1 মোল ইলেকট্রন যদি কোথাও যোগ করার দরকার হয়, 1 মোল ইলেকট্রন যদি যোগ করার দরকার হয়, 1 মোল ইলেকট্রন যোগ করতে আমাদের এত পরিমাণ বিদ্যুৎ লাগে, 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগে। তাই এই 1 মোল সিলভার পরমাণু পেতে 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগে। আচ্ছা, আবার আমরা জানি 1 মোল ইলেকট্রন, 1 মোল যাই হোক তার মধ্যে থাকে কি, এই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ 6.02 গুণ 10 টু দি পাওয়ার এতটি পরমাণু। একটা কথা মনে রাখবা, অ্যাভোগাড্রো কিন্তু টি, অ্যাভোগাড্রো কি বলবে? টি, অর্থাৎ এতটি পরমাণু, এতটি অণু, এতটি ইলেকট্রন, এই সব অ্যাভোগাড্রোর কথা শেষে টি কথাটা থাকবে। অর্থাৎ তুমি যদি বলো এত 1 মোল ইলেকট্রন, তাহলে এতটি ইলেকট্রন হবে। এতটি ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন, এতটি ইলেকট্রন, 1 মোল পরমাণু, এতটি পরমাণু, 1 মোল অণু, এতটি অণু, অর্থাৎ এর সঙ্গে সবসময় কি টি কথাটা যোগ হয়ে থাকবে। তাহলে আমরা দেখলাম যে 1 মোল সিলভার ধাতু পেতে 1 মোল ইলেকট্রন লাগে, আবার 1 মোল সিলভার ধাতু পেতে 96,500 কুলম্ব কি লাগে? বিদ্যুৎ লাগে। আবার আমরা জানি যে 1 মোল ইলেকট্রন বা 1 মোল যে কোনো কিছু যদি হয়, সেটা সমান কত? এই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমরা মূলত বলতে পারি যে এতটি ইলেকট্রন পেতে এত জুল বিদ্যুৎ লাগে। দেখো এখানেও 1 মোল সিলভার, 1 মোল কথা, 1 মোলের জন্য এত বিদ্যুৎ লাগে, আবার 1 মোলের জন্য কি এতটি ইলেকট্রন লাগে। তাহলে এখানেও 1 মোল, এখানেও 1 মোল আছে। তাহলে আমরা বলতে পারি এতটি 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23 এতটি ইলেকট্রন পেতে কুলম্ব দেখো তো এই কথাটা বোঝা যায় কিনা, যে এতটি ইলেকট্রন পেতে এত কুলম্ব বিদ্যুৎ লাগে, তাহলে একটি ইলেকট্রন পেতে কত হবে? এটাকে তুমি যদি ভাগ করো, ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে, সেটা ইলেকট্রনের 1.60 গুণ 10 টু দি পাওয়ার 19 কুলম্ব। দেখো তো ইলেকট্রনের চার্জ চলে আসছে কিনা, 1.60 গুণ 10 টু দি পাওয়ার 19 কুলম্ব। তাহলে মূল যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ থেকে আমরা যদি একটা পরমাণু নিলাম যে একটা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো একটা ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন,
1 মোল ইলেকট্রনের জন্য একটা পরমাণু পাওয়া গেছে, তাহলে 1 মোল সিলভার পরমাণু পেতে 1 মোল ইলেকট্রন দরকার। আবার 1 মোল ইলেকট্রনের চার্জ বা 1 মোল ইলেকট্রন পেতে 96,500 বিদ্যুৎ লাগে। 1 মোল সিলভার ধাতু পেতে 96,500 বিদ্যুৎ লাগে। কেন 1 মোল পেতে? কারণ এটা একযোজি। একযোজির জন্য শুধু এই কথাটা, দ্বিযোজি যদি হতো তাহলে কিন্তু 96,500 গুণ 2 হয়ে যেত আবার। তাহলে 1 মোল সিলভার পরমাণু পেতে 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগে। আবার 1 মোল ইলেকট্রন সমান কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ এতটি ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন সমান কত? এতটি ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি এটাও কি 1 মোল, এটাও 1 মোলের জন্য। তাহলে এতটি ইলেকট্রন পেতে এতটুকু বিদ্যুৎ লাগে, 96,500 বিদ্যুৎ। তাহলে একটি ইলেকট্রন পেতে কত লাগে? সে একটি ইলেকট্রন সমান এত। এটাই হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের চার্জ। মানে বিদ্যুৎ লাগে মানে চার্জ লাগে, বিদ্যুতের আরেক প্রকার হচ্ছে চার্জ। তাহলে এতটি ইলেকট্রন পেতে এত বিদ্যুৎ লাগে বা এত চার্জ লাগে, এটাও আমরা বলতে পারতাম বিদ্যুৎ লাগে বা চার্জ লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ নির্ণয়। 1.60 গুণ 10 ইনভার্স 19। আমরা পড়লাম হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয়। আমরা এখন পড়ব ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রনের ভর নির্ণয়। তা আমরা কিন্তু একটা অংশ জানি যে একটি ইলেকট্রন এর ভর একটি হাইড্রোজেন ভরের 1/1836 ভাগ। এটা কিন্তু আমি গত ক্লাসে লিখে দিছি তোমাদের, যে একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন ভরের 1/1836 ভাগ। আবার হাইড্রোজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত? 1.00757 আপেক্ষিক ভর। এটা অনুপাতিক রাশি, এর কিন্তু কোনো একক নেই। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে এত। এটা নর্মালি হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, এটা কিন্তু আমাদের 1 মোল, একটা নাম হাইড্রোজেন, এটা কত? 1 মোল। তাহলে 1 মোলেরই ভর কত? এটা, তাহলে এটাও কত? 1 মোল। আবার 1 মোল হাইড্রোজেন পরমাণু কত? 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কত? 6.02 10⁻23 এতটি হাইড্রোজেন পরমাণু। একটু ভালো করে দেখো তো বোঝা যায় কিনা বিষয়টা। আমরা জানি যে একটি ইলেকট্রনের চার্জ একটি হাইড্রোজেন ভরের 1/1836 ভাগ, এটা আমাদের নর্মালি কথা। আবার আমরা জানি যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান এত, 1.00757। এখন হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, হাইড্রোজেন কি? একটা পরমাণু। তাহলে পরমাণু, একটা পরমাণু যেহেতু, তাহলে কি 1 মোল, তাহলে ভরও কত হবে? 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর, এটাও 1 মোল। আচ্ছা, আবার আমরা জানি 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কি? এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এবার দেখো তো এই জিনিসটাও কতর জন্য? এটাও তো 1 মোলের জন্য। তাহলে এটা যদি 1 মোলের জন্য হয়, তাহলে এটার মধ্যে কি একটা সাদৃশ্য হয়ে গেল। তাহলে কি এতটি হাইড্রোজেন পরমাণু ভর কত? এটা আমরা লিখতে পারি, দেখো তো 6.02 10⁻23 এতটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1.00757। এতটি হাইড্রোজেন পরমাণুর ভর এত। একটি
হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? 1.00757 6.023 তাহলে এতটি হাইড্রোজেন পরমাণুর ভর এত, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? এটা বুঝতে তো আমাদের কোনো সমস্যা নেই। ওকে, কেন? যে একটি হাইড্রোজেনের আপেক্ষিক পরমাণুর ভর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1 মোল, তাহলে এটাও কি 1 মোল। আবার 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কি এতটি হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা বলা যায় এটাও 1 মোলের জন্য এতটি, আর এটাও 1 মোলের ভর, তাহলে কি এতটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত। একটি হাইড্রোজেন পরমাণুর ভর কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে হবে একটি ইলেকট্রনের ভর। আমরা পেয়েছি কত? একটি হাইড্রোজেন পরমাণুর ভর, কিন্তু আমরা চাচ্ছি কাকে? একটি ইলেকট্রনের ভরকে। এবার দেখো, একটি ইলেকট্রনের ভর যদি নির্ণয় করতে হয়, আমাদের কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, একটি ইলেকট্রনের ভর কত? একটি হাইড্রোজেন পরমাণু ভরের 1/1836 ভাগ। তাহলে এই অংশটা আমরা এখন পেয়ে গেছি, একটি ইলেকট্রনের ভর, একটি হাইড্রোজেনের ভর। এই যে একটি হাইড্রোজেনের ভর হচ্ছে এইটা, তাহলে একটি হাইড্রোজেনের ভর পেয়ে গেছি, তার 1/1836 দিয়ে যদি একে গুণ করি, কাকে পাবো? একটি ইলেকট্রনের ভর পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি একটি ইলেকট্রনের ভর সমান একটি হাইড্রোজেন ভরের 1/1836 ভাগ। এটার মান আমরা জানি, একটি হাইড্রোজেনের ভর কত? এটা 1.00757 6.023 গুণ 1/1836। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে আমরা মানটা পেয়ে যাব, সেটা হবে 9.11×10⁻28। এটা আমাদের গ্রাম। এটাকে সমাধান করলে আমাদের এটা হবে 9.11 গুণ 10⁻28 গ্রাম। তুমি যদি এটাকে কেজিতে প্রকাশ করো, তাহলে কত হবে? শুধু 3টা পাওয়ার বেড়ে যাবে, তাহলে কত হবে? 9.11 গুণ 10⁻30 অন কেজি। তাহলে আমি আবার একটু বিষয়টা প্রথম থেকে বলি, যে আমরা নর্মালি জানি একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের ভরের 1/1836 ভাগ। আবার হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1.00757, এটা 1 মোল, কারণ এটা 1 মোল, নাম হলে আমরা জানি সেটা 1 মোল হয়। এটা যদি 1 মোল হয়, তাহলে ভরটাও কত? 1 মোল হাইড্রোজেনের ভর। আবার আমরা জানি 1 মোল পৃথিবীর যে কোনো পদার্থই হোক, তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা টি থাকে। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু, অ্যাভোগাড্রোর সংখ্যা এতটি পরমাণু, তাহলে এটাও 1 মোলের জন্য এত, এটাও 1 মোলের জন্য এত। তাহলে আমরা বলতে পারি এতটি হাইড্রোজেন পরমাণুর ভর এত। একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? সেটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1836 ভাগ। তাই লিখলাম একটি ইলেকট্রনের ভর সমান একটি হাইড্রোজেন ভরের 1/1836 ভাগ। এটার মান আমরা বের করে রাখছি, এটা বসিয়ে দিচ্ছি এখানে, সঙ্গে এটাকে গুণ করলে এত গ্রাম, এটা গ্রামে আসবে মানটা। এটাকে যদি আমরা কেজি করি, তাহলে শুধুমাত্র আমাদের 1000 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আশা করি আমাদের ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের চার্জ তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমরা যদি কোথাও কোনো সমস্যা ফিল করো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর করব। ধন্যবাদ সবাইকে।